second opinion when all doors are closed. নমস্কার, সেকেন্ড ওপিনিয়নে আপনাদের স্বাগত। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো স্পোর্টস ইনজুরি বা যে কোনো ক্রনিক ইনজুরিতে রিহ্যাব যে মডার্ন টেকনিক্সগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা একটা একটা করে ধাপে ধাপে আসব। যে কোনো ধরনের স্পোর্টস ইনজুরিতে যত এলিট স্পোর্টসম্যান আছেন বা যে কোনো মডার্ন যে রিহ্যাব সেন্টার্সগুলো আছে সেগুলিতে কিন্তু স্পোর্টসম্যানেরা এখনকার দিনে বেশ কিছু থেরাপি টেকনিক্স সেগুলো কিন্তু তারা সবসময় নিতে থাকেন। 1, 2, 3, 4, 5 করে যদি আমি বলি সেগুলো তার মধ্যে তারা কম্প্রেশন স্টকিংস খুব ইউজ করেন, তারা হাইপারবেরিক চেম্বারে খুব থেরাপি নেন, তারা ক্রায়ো চেম্বারে থেরাপি নেন, তারা ইনফ্রারেড সোনা নেন, তারা হাইপার ভোল্ট বলে একটি জিনিস আছে পারকাসিভ যে থেরাপি সেটা তারা নেন এবং ফোম রোলারেরও সাহায্য নেন। এগুলো সবই হচ্ছে রিহ্যাব টেকনিকের একটা মানে ইনজুরির পরে ইনজুরি থেকে ফিরে আসা অথবা যে মানে মাসেল বা ফাসার যে ভাইটালিটিটা ঠিক রাখার জন্য এই ধরনের থেরাপি তারা কিন্তু মাঝে মাঝেই নেন। তাহলে আমরা এখন আলোচনা করব যে এগুলো দিয়ে কিভাবে কি কাজ হয়। প্রথমে আসি কম্প্রেশন যে স্টকিং সেটার মতো। কম্প্রেশন বুটের যেটা মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট নিউমেটিক কম্প্রেশন, মানে মাঝে মাঝে চেপে ধরে। এটা আমরা খুব সাধারণভাবে পেশেন্টদের ক্ষেত্রে ডিভিটি পাম্প যেভাবে কাজ করে মানে ডিপ ভেনাস থ্রম্বোসিস প্রিভেন্ট করার জন্য মাঝে মাঝে পায়ে এয়ার দিয়ে চেপে ধরে এবং রিলিজ হয়। এটাতে কী করে যে পায়ের মধ্যে পাম্পিং মেকানিজমটাকে অ্যাক্টিভেট করে রাখে এবং ব্লাড ফ্লোটা কন্টিনিউয়াস হতে থাকে। ব্লাড পুলিং মানে যখন চেপে ধরে তখন ব্লাডটা সরে চলে যায়, আবার যখন রিলিজ হয় ব্লাডটা আবার আসে। তাহলে একটা ট্যাম্পনেটেড এফেক্ট যেটা কন্টিনিউয়াস প্রেশার এবং রিলিজ, এর ফলে যে একটা মেকানিজম সবসময় চলতে থাকে তাতে ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকে এবং একটা ম্যাসাজের মতো কাজ হয় যাতে কিন্তু পায়ের যে সার্কুলেশন সেটা খুব ভালোভাবে মেনটেন হয়। নেক্সট আছে হাইপারবারিক চেম্বার। হাইপারবারিক চেম্বার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইউজ হয়, সেটা হলো আমাদের ডায়াবেটিক ফুট আলসার বা ডায়াবেটিক আলসার, ক্রনিক উন্ড, ফ্ল্যাপ ফেলিওর এই ধরনের এতে কিন্তু ওই জায়গাটাতে যাতে অক্সিজেনের পরিমাত্রা ভালো করে বেড়ে গিয়ে যাতে হিলিংটা ভালোভাবে হতে থাকে তার জন্য ইউজ করা হয়। হাইপারবারিক চেম্বার মানে আমাদের 100% অক্সিজেন হাই প্রেশারে দেওয়া হয়, যার মধ্যে বডির মধ্যে যাতে গিয়ে এটা একটা বলতে পারেন একটা ফর্ম অফ লিগাল ডোপিং, মানে আমাদের অক্সিজেন যত শরীরে বেশি যাবে হাই প্রেশারে তার ফলে কি হয় যে আমাদের ব্লাডের যে সেলসগুলো আছে সেগুলো বেশি বেশি করে অক্সিজেন ক্যারি করতে পারে, সেলের মধ্যে যে মেটাবলিজম সেটা ফাস্ট হয়, তার ফলে যত ইনফ্লেমেটরি এক্সুলেটস আছে যা কিছু এক্সক্রিটরি ম্যাটেরিয়ালস আছে সেগুলো তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে শরীর থেকে, বডিটা একটা চনমনে হয়ে যায় এবং এগুলো কিন্তু তারা নিতে থাকে। সোজা কথা সেই একই ফর্মুলা, এখানে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং ব্লাডের অক্সিজেন ক্যাপাসিটিটা, ব্লাডের যে অক্সিজেনের পরিমাণ সেটাও বাড়ে। হাইপারবারিক চেম্বারের একটাই সমস্যা, সেটা হলো এটা খুবই কস্টলি একটা ইউনিট, প্রায় নিয়ারলি 1 কোটি টাকা দাম এই ইউনিটটা এবং তার জন্য যে কোনো খুব বড় সেন্টার ছাড়া এগুলো ইনস্টল করা সম্ভব হয় না এবং স্বভাবতই মেশিনের দাম বেশি হওয়ার জন্য এর থেরাপিও বেশ কস্টলি। থার্ড আসে যেটা হচ্ছে ক্রায়োথেরাপি। ক্রায়োথেরাপি ইউনিটের যেটা এখনকার দিনে কিন্তু মাসেল ইনজুরি বা খেলার পরে ইনজুরি জায়গাগুলোতে সেগুলোতে কাটানোর জন্য খুব ইউজ হয়। এটাতে -140 ডিগ্রি ফারেনহাইটের মতো টেম্পারেচারে 2 মিনিটের মতো পেশেন্টকে রেখে দেওয়া হয়। এর একটা প্রধান সমস্যা যেটা হচ্ছে এত ঠান্ডা পরিবেশে কিন্তু পেশেন্টের এক্সপোজ যে এরিয়াগুলো আছে সেগুলো যেমন টার্মিনাল এরিয়া যেমন হাতের আঙুল, পায়ের আঙুল, কান, এগুলো যদি আমরা ভালো করে ঢেকে না রাখি তাহলে কিন্তু ফ্রস্ট বাইট হয়ে যেতে পারে এবং এগুলো প্রচুর এরকম ইনসিডেন্স আছে যার ফলে কিন্তু হাতের আঙুল নষ্ট হয়ে যাওয়া, পায়ের আঙুল নষ্ট হয়ে যাওয়া। আপনারা জানেন যারা এভারেস্টে ট্রেকিং করতে যায় বা তাদের যেরকম হাত পায়ের আঙুলগুলো নষ্ট হয়ে যায় ফ্রস্ট বাইটে, তেমন ফ্রস্ট বাইট মানে ওই যে টার্মিনাল জায়গার যে ব্লাড ভেসেলসগুলো আছে ছোটো ছোটো ওগুলো বরফ হয়ে যায় পুরোপুরি, তারপরে সেল ড্যামেজ হয়ে যায় এবং এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একটা প্রোটেক্টিভ গিয়ার পরিয়ে পেশেন্টকে দেখা হয় এবং তারপরে বের করে নেওয়া হয়। এতে ওই একই ব্যাপার, এটারও মানে মেকানিজম অফ অ্যাকশন একই, যে ঠান্ডা যদি খুব দেওয়া হয় তাহলে ব্লাড সঙ্গে সঙ্গে কনস্ট্রিকশন হয়ে যায় এবং তারপরে রিবাউন্ড ব্লাড পুলিং হয় অনেকখানি। সেই থিওরি কিন্তু একই, ব্লাড সার্কুলেশনটাকে বাড়ানো এবং ঠান্ডায় ইটসেলফ কিন্তু একটা অ্যানাস্থেটিক এফেক্ট এবং ওই জায়গাটাতে ইনজুরি হিলিং করতে, নতুন করে নিউরোমডুলেশন করতে, নতুন করে ইনফ্লেমেটরি ক্যাসকেডসটাকে নতুন করে ডেভেলপ করতে সাহায্য করে। ফোর্থ যেটা আসে সেটা হলো হাইপার ভোল্ট, মানে এটাও একটা পারকাসিভ থেরাপি।
মানে আমরা যে ম্যাসাজ করি পেশেন্টের গায়ে, বিভিন্ন পিঠে, পায়ে, এটা একটা মেশিনের মাধ্যমে ডেলিভার করা হয়। সেটাতে ওই ভাইব্রেশনের মতো করে কাজ করে ম্যাসাজিংটা ভালো করে হয়। এটা এখনকার দিনে সেলফ ম্যাসাজিংয়ের জন্য খুবই একটা উপযোগী টেকনিক। এটা বিদেশে প্রচুর এলিট অ্যাথলিট নিজেদের কাছে রাখেন। তাদের কোনো ইনজুরি হলে বা খেলার মাঝখানে তারা কিন্তু নিজেদের মাসেলের উপরে এগুলো প্রয়োগ করে। ফিফথ যে পয়েন্ট সেটা আসে ফোম রোলার। ফোম রোলার বেসিক্যালি মায়োফেশিয়াল রিলিজের জন্য ইউজ করা হয়। মানে আমাদের মাসেলের উপরে যে পর্দা থাকে, যেটাকে ফাসা বলা হয়, সেটা তো ইনফ্লামেশন শুধুমাত্র যে বা প্রবলেম মাসেলে হয় তা নয়, তার সাথে সাথে ফাসার মায়োফেশিয়াল ওই জন্য পেন সিন্ড্রোম আমরা বলি। সেক্ষেত্রে কিন্তু আমরা যখন স্ট্রেচিং করি, ম্যাসাজে যেটা করা হয়, স্ট্রেচিং করা হয়, তার ফলে কী হয়, ওইখানকার অ্যাডিশানসগুলো বা ইনফ্লেমেটরি এক্সিডেটসগুলো সরে যেতে থাকে এবং হিলিংটা শুরু হয়। কারণ ভালো করে ম্যাসাজ করলে বা ওই স্ট্রেচিং করলে আবার ব্লাড সার্কুলেশনও বাড়ে। এই ধরনের থেরাপি প্রত্যেকটাই কস্টলি এবং এর কিন্তু মেকানিজম কি, ব্লাড সার্কুলেশনটাকে ইনক্রিজ করা, মাসেলের স্প্যাজমটাকে ছাড়ানো এক্সারসাইজের মাধ্যমে, এই দুটি হলো মেন। তার সাথে সাথে হিলিং ক্যাসকেডটা শুরু হয়। স্বাভাবিকভাবে ব্লাড সার্কুলেশন বাড়লে কিন্তু হিলিং স্টার্ট হয়ে যাবে। এইগুলো হচ্ছে মডার্ন অ্যাডভার্টাইজমেন্টের চমক এবং যেগুলো এলিট অ্যাথলিটসরা ইউজ করে বলে সব জায়গায় খুব প্রচার। এগুলো খারাপ কোনোটা আমি বলছি না, কিন্তু এগুলো প্রচণ্ড কস্টলি। এগুলো দিয়ে আমরা পেশেন্টের একটা মানসিক বিকাশ করতে পারি যে আমি এত ভালো থেরাপি নিচ্ছি, কিন্তু মেকানিজম অফ অ্যাকশন যেটা বলে কীভাবে কাজ করছে সেটা যদি দেখি, সেটা কিন্তু একদম সেই বেসিক জায়গাতে দাঁড়িয়ে আছে, ব্লাড সার্কুলেশন বাড়ানো এবং তার সাথে সাথে মায়োফেশিয়াল রিলিজ, মাসেলের এক্সারসাইজ করানো, এবং সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই আমরা করতে পারি। এই কারণে এর পিছনে কিন্তু এভিডেন্স কিন্তু খুব স্ট্রং নয়। এই থেরাপিগুলো দিয়ে আমাদের এভিডেন্স বেসড মেডিসিনে যেটা বলা হয় যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 যে এভিডেন্স, সেগুলোর কিন্তু উপরের দিকে এর কোনো এভিডেন্স নেই, কোনো ভালো স্টাডি এতে করে কোনো ভালো রেজাল্ট খুব একটা পাওয়া যায়নি। এগুলো কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার। এবং তার সাথে সাথে আমি বারবার করে বলবো, এইগুলোতে যা যা কাজ করে সেটা কিন্তু আপনি নর্মাল গরম ঠান্ডা সেঁক নিলেও সেই একই জিনিস হবে। তার সাথে সাথে ম্যাসাজ বা এক্সারসাইজ করলে সেম রেজাল্ট আপনি পাবেন, কিন্তু প্রপারলি নিতে হবে আপনাকে। আমরা যখন কোথাও ব্যথা চোট ডাকার লাগাতে যে আইস কম্প্রেস নিই, এবং আমি যে এই ধরনের সাবজেক্ট পড়াশোনা করতে করতে যে জিনিসটা নিয়ে এখন সবথেকে বেশি আমি বলি সেটা হলো অ্যাকিউপাংচার। অ্যাকিউপাংচার কিন্তু যে যে জিনিসের জন্য এটা করা হয়, অ্যাকিউপাংচার কিন্তু এদের সবার থেকে বেশি ভালোভাবে কাজ করবে। কারণ মাসেলের স্প্যাজম কমাতে, মাসেলের ব্লাড সার্কুলেশন বাড়াতে, পেন সেন্সেশন কম করতে এবং নিউরোমডুলেশন করতে, ওই জায়গাটার ইনফ্লেমেটরি ক্যাসকেডটাকে নতুন করে তৈরি করতে, হিলিং প্রসেস শুরু করতে, বা সেন্ট্রাল সেন্সিটাইজেশন বা পেরিফেরাল যে সেন্সিটাইজেশন হয়ে আছে সেটাকে কারেক্ট করতে, বা ওই যে ক্রনিক পেন অনেক দিন ধরে থাকার ফলে যে নিউরাল সিস্টেমে যে ধরনের রিক্রুটমেন্ট হয়েছে বা নতুন নতুন নার্ভ স্প্রাউটিং হয়েছে, যে ধরনের অ্যাবনর্মাল রিসেপ্টার্স তৈরি হয়েছে, যে ধরনের ফায়ারিং অ্যাবনর্মাল হচ্ছে, সেগুলোকে কারেক্ট করতে, ওভারঅল পেশেন্টের ব্যথা কমাতে এবং বিভিন্ন রকম, যেমন যদি বলি স্পোর্টসম্যানদের ক্ষেত্রে যেটা মেন সমস্যা হয় সেটা হচ্ছে মাসেলের অ্যাজিলিটি বাড়াতে, মাসেল স্প্যাজম কমাতে, ব্যথা কমাতে, নতুন করে খেলার মাঠে নামতে সাহায্য করতে কিন্তু অ্যাকুপাংচার সব থেকে বেশি ইউজফুল। তার সাথে সাথে আপনাকে এক্সারসাইজ নিতে হবে, প্রপার ডায়েট মেনটেন করতে হবে, তাহলে কিন্তু সব থেকে ভালো এফেক্ট হয়। গ্রামে গঞ্জে যারা আছেন তাদের যদি কিছু না পান, তারা গরম ঠান্ডা সেঁক, আমি এর আগে আমাদের অনেকবারই বলেছি, এই জিনিসটা ভালো করে নিন, ভালো করে খান, ওজন কমান এবং এক্সারসাইজ করুন। যদি ফিজিওথেরাপিস্টের সাহায্য না পান, যোগাসন খুব ভালো একটা প্রসেস। আপনি ঠিক ঠিক জায়গায় একটু জেনে নিজে বাড়িতে যোগাসন করুন, বা ফিজিওথেরাপিস্ট থাকলে তার সাহায্য নিন, ওজন কমান এবং গরম ঠান্ডা সেঁক নিন, সম্ভব হলে অ্যাকুপাংচারের সাহায্য নিন। ওষুধপত্র খাওয়ার বেশি দরকার নেই, কারণ ক্রনিক পেনে মেডিসিনের কোনো রোল নেই। যদি বা কিছুটা রোল থাকে তার সাইড এফেক্ট প্রোফাইল অনেকখানি বেশি, সেগুলো আমরা খুব দরকারি হলেই তবে সিলেক্টিভ পেশেন্টদের ক্ষেত্রে দিয়ে থাকি। আদারওয়াইজ কিন্তু ক্রনিক পেন এবং রিহ্যাব সেক্টরে কিন্তু আমাদের এক্সারসাইজ থেরাপিটাই কিন্তু মেনস্টে অফ ট্রিটমেন্ট। Second opinion, when all doors are closed.